আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 28শে আগস্ট 2026 তারিখে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস সহায়ক পদে কিংবা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সহ অন্যান্য পদে পরীক্ষা দিতে চলেছেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের মোট 70টি এমসিকিউ প্রশ্ন দেখাবো। ইনশাল্লাহ এই 70টি এমসিকিউ প্রশ্ন থেকে মোস্ট অফ দ্য প্রশ্ন আপনারা কিন্তু পরীক্ষায় কমন পাবেন। আগামী 28 তারিখের পরীক্ষায় আপনাদের এখান থেকে 70টি থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু কমন পাবেন। তাই ভিডিওটি একটু না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটু অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন যে উচ্ছ্বাস শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে ক নাম্বার, উৎ যোগ শ্বাস উচ্ছ্বাস। উৎ যোগ শ্বাস উচ্ছ্বাস, এটা হচ্ছে উচ্ছ্বাস শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। তারপর বন্ধুরা দেখুন, অক্ষির সমীপে এটার সঠিক সংক্ষেপণ কি? উত্তর হচ্ছে সম্মুখ। হ্যাঁ, অক্ষির সমীপে সম্মুখ। তারপরে দেখুন বন্ধুরা, আর হচ্ছে অক্ষির অগোচরে মানে পরোক্ষ। অক্ষির সমীপে সম্মুখ আর অক্ষির অগোচরে পরোক্ষ। তাহলে বন্ধুরা, পরবর্তী প্রশ্নটা 3 নম্বর প্রশ্ন, রাজার পথের রাজপথ কোন সমাস? উত্তর হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস হচ্ছে কি? এটার ব্যাসবাক্য হচ্ছে পথের রাজা। তাহলে রাজপথ শব্দের ব্যাসবাক্য পথের রাজা। পথের রাজা, এই পথের রাজা হচ্ছে রাজপথ শব্দের ব্যাসবাক্য। দেখুন, এই পথ থেকে পথ এর, এই এর একটা হচ্ছে কি? এর হচ্ছে একটা এই যে এটা উঠে গিয়েছে, বিভক্তির লোপ পেয়েছে, তাই না? বিভক্তির লোপ পাওয়া হয়েছে আমাদের রাজপথ, আর সেজন্য এটা হচ্ছে তৎপুরুষ সমাস। আমরা জানি যে যে যদি কোনো সমাসের মানে হচ্ছে কোনো শব্দের বিভক্তির লোপ পেয়ে যেই সমাস হয় সেটাকে বলা হচ্ছে তৎপুরুষ সমাস। এখানে এর বিভক্তি, অর্থাৎ আমরা জানি ষষ্ঠ বিভক্তি হচ্ছে র এবং এর। তাহলে র এবং এর এই দুইটা লোপ পেলে আমরা বলবো সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে পথের রাজা হচ্ছে এই যে পথের রাজা, এটা হয়েছে রাজপথ, অর্থাৎ পথ থেকে এর বিভক্তির লোপ পেয়েছে, তাই এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, বাগধার্মিক বাগধারার অর্থ কি? উত্তর হচ্ছে বন্ড সাধু। তারপর 5 নম্বর প্রশ্ন, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? এর সর্বাঙ্গে কোন কারকে কোন বিভক্তি? দেখুন, স্থান কাল সময় বিষয় ইত্যাদি বুঝালে তাকে অধিকরণ কারক বলে। এখানে ওষুধ দিব কোথা, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, এখানে সর্বাঙ্গে দ্বারা একটা স্থান বুঝিয়েছে, তাই এটা হবে একটি অধিকরণ কারক। তারপরে বন্ধুরা, পরবর্তী পদ্ম শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে পদ্ম শব্দের সমার্থক শব্দ হচ্ছে কোমল উৎপল শতদল অরবিন্দ। কোমল উৎপল শতদল অরবিন্দ। কোমল, দেখুন এই 4টা শব্দ মনে রাখবেন, কোমল উৎপল অরবিন্দু এবং হচ্ছে শতদল। হ্যাঁ, শতদল অরবিন্দু, কোমল উৎপল শতদল অরবিন্দু। কোমল উৎপল শতদল অরবিন্দু, এই 4টি হলো পদ্ম শব্দের সমার্থক শব্দ। এটা মনে রাখতে হবে, কারণ এগুলা বিভিন্ন পরীক্ষায় আসে। তবে 7 নম্বর, উদ্যত শব্দের বিপরীত শব্দ কি? দেখুন, উদ্যত মানে কি? উদ্যত শব্দটি যদি দেখুন, আমরা দেখবো যে উদ্যত মানে হচ্ছে অহংকার, আর এর আপনি যদি এর বিপরীত শব্দ বের করতে চান তাহলে সেটা হবে বিনীত, তাই না? উদ্যত যদি অহংকার হয় তাহলে তার বিপরীত শব্দ হবে বিনীত। বিনীত মানে হচ্ছে নিরহংকার। তাহলে পরবর্তী শব্দটি দেখুন, নিচের কোনটি শুদ্ধ বানান? উত্তর হচ্ছে খ নাম্বার। তারপরে সঞ্চয়িতা কাব্য সংকলনটি কার লেখা? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, এই যে আপনাদেরকে এখানে যে 9টি প্রশ্ন এতক্ষণ দেখালাম, এই 9টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। বন্ধুরা, এগুলা বিভিন্ন পরীক্ষায় বারবার এসে থাকে। আর বন্ধুরা, আপনারা যারা এখনো প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেননি বা প্রস্তুতি শুরু করেননি কিংবা কোথা থেকে পড়বেন বুঝতেছেন না, কিন্তু আগামী 28 তারিখে আপনাদের অফিস সহকারী কিংবা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আগামী 28 তারিখ মন্ত্রিপরিষদ বিভাগে পরীক্ষা রয়েছে। যারা এখনো কিছুই পড়েননি তাদের জন্য একটা ভালো নিউজ হচ্ছে, আপনারা যদি আমাকে এই নাম্বারে নক দেন হোয়াটসঅ্যাপে, তাহলে আপনাদেরকে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব। আর সেই সাজেশনটা পড়ে আপনারা আগামী 1-2 দিনও যদি ভালোভাবে সাজেশনটা পড়েন তাহলেও কিন্তু
পরীক্ষাটিতে অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। আমাদের সাজেশনটিতে আপনাকে দিব হচ্ছে 5 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট, এখন দিব হচ্ছে 4 সেট, আর পরীক্ষার আগের দিন রাতে অর্থাৎ 27শে আগস্ট তারিখে রাতে আপনাকে আরো 1 সেট স্পেশাল মডেল টেস্ট দিব। হ্যাঁ, একটা স্পেশাল মডেল টেস্ট, তাহলে আপনাকে কি দিব, 4 সেট মডেল টেস্ট আর 1 সেট স্পেশাল মডেল টেস্ট, এই টোটাল 5 সেট মডেল টেস্ট দিব। হ্যাঁ, এগুলা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো, মানে এই 5 সেট পড়লে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন, এছাড়া বুঝে যাবেন যে পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, কিভাবে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তাহলে 4 সেট দিব এখন, আর 1 সেট দিব পরীক্ষার আগের দিন রাতে, সেটা খুবই স্পেশাল। তাহলে 5 সেট মডেল টেস্ট থাকবে, যারা নিতে চান তারা যোগাযোগ করবেন, আর এর সাথে থাকবে বিগত সালের সকল প্রশ্ন। হ্যাঁ, তাহলে 5 সেট মডেল টেস্ট, 1 দিব 5 সেট মডেল টেস্ট, 2 হচ্ছে বিগত সালের সকল প্রশ্নের ব্যাখ্যা সহ সঠিক সমাধান, তারপর আরেকটা হচ্ছে টপিক ওয়াইজ এক্সক্লুসিভ সাজেশন। তাহলে বন্ধুরা এই তিনটা আপনাকে আমরা দিব, আর সাথে সাথে আপনাকে অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য এই যে বিসিএস 10 থেকে আপনাকে 50তম বিসিএস এর প্রস্তুতির জন্য সকল প্রশ্নের সমাধান দিয়ে দিব। এছাড়াও আপনাকে অন্যান্য যত দপ্তর অধিদপ্তরের প্রস্তুতির জন্য আরও অনেকগুলা, টোটাল আপনাকে আরও 10টা বোনাস পিডিএফ দিব। হ্যাঁ, সেগুলো যদি আপনি রেখে দেন তাহলে আপনি অন্য সময় পড়লে আপনি যে কোনো চাকরি পরীক্ষায় খুব সহজে পাশ করতে পারবেন। তাহলে আপনাদের এই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজটা, আর যদি আপনি নিতে চান, খুব বেশি না, আপনাকে জাস্ট আগামী 2-3 দিন আপনি এই 2টা জিনিস পড়বেন, যে আমরা 5 সেট মডেল টেস্ট দিব, এই 3টা জিনিস 5 সেট মডেল টেস্ট, বিগত সালের প্রশ্ন, আর যেটা বললাম শর্ট একটা সাজেশন দিব। এই সব মিলিয়ে মাত্র আপনার 1500 এমসিকিউর মতো হবে, 1500 থেকে 2000 এমসিকিউ। এই 1500 থেকে 2000 এমসিকিউ যদি আগামী 2-1 দিন আপনি পড়েন বন্ধুরা, তাহলে আপনাকে খুবই ভালো হবে। আর বললাম তো পরীক্ষার আগের দিন রাতে আর একটা স্পেশাল দিব মডেল টেস্ট, তাও এই সব যদি আপনি পড়েন পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় আপনাকে আর কে ঠেকায়, আপনি খুবই ভালো রেজাল্ট করে যেতে পারবেন। বিশেষ করে যারা অফিস সহায়কারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অন্যান্য পদে পরীক্ষা দিতে চলেছেন এই ক্যাবিনেট ডিভিশনে, হ্যাঁ, বা মন্ত্রী পরিষদ বিভাগে, তারা এই নম্বরে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, তাহলে বন্ধুরা পরবর্তী দেখি 10 নম্বর প্রশ্ন, কবর নাটকটির রচয়িতাকে? উত্তর হচ্ছে কবর নাটকের রচয়িতা মনির চৌধুরী, কবর কবিতার রচয়িতা জসিমউদ্দিন। তাহলে প্রভাব শব্দে কোন উপসর্গ? হচ্ছে একটি সংস্কৃত উপসর্গ, পরা, অপসম ইত্যাদি হচ্ছে সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ। তাহলে বাংলা বর্ণমালায় উৎস ধ্বনি কয়টি? উত্তর হচ্ছে 4টি। এই 4টি হলো স, স, দন্তা স আর হচ্ছে হ। এই যে 4টি, এই 4টি হচ্ছে 3টা স আর হ, এই 4টিকে বলে উৎস ধ্বনি। তাহলে বন্ধুরা পরবর্তী 13 নম্বর, নীল আকাশ। এখানে নীল কোন পদ? নীল হচ্ছে একটা বিশেষণ পদ। হ্যাঁ, নীল হচ্ছে বিশেষণ পদ, আর আকাশ হচ্ছে বিশেষ্য পদ। তাহলে বন্ধুরা 14, নিচের কোনটি বহুবচনের উদাহরণ? উত্তর হচ্ছে পর্বতমালা। এই যে দেখছেন এখানে মালা আছে, মালা, রাজি, গুচ্ছ ইত্যাদি হচ্ছে আমরা জানি বহুবচনের সাথে বহুবচন হলে এগুলা হয়। তারপরে এই 15 নম্বর, কোকিল শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তর হচ্ছে কোকিলা। হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসটির রচয়িতাকে? উত্তর হচ্ছে সেলিনা হোসেন। এই হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের রচয়িতা সেলিনা হোসেন। আর চলচ্চিত্রের পরিচালক হচ্ছে চাষী নজরুল ইসলাম। হ্যাঁ, চাষী নজরুল। তাহলে চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম, চাষী নজরুল ইসলাম হচ্ছে চলচ্চিত্রের পরিচালক, আর সেলিনা হোসেন হচ্ছে কি? সেলিনা হচ্ছেন উপন্যাসের লেখক। তাহলে হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের লেখক সেলিনা হোসেন, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম। এটি একটি উপন্যাস ভিত্তিক চলচ্চিত্র এবং উপন্যাস ভিত্তিক, এবং এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তাহলে বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি হচ্ছে বাংলা জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নের সার্থক প্রয়োগ করেন, গদ্যকে সুশৃঙ্খল করায় তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তাহলে গদ্যকে সুশৃঙ্খল করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্যোতি চিহ্নের ব্যবহার করে, তাই তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্থক উপন্যাসের জনক, তিনি কপালকুণ্ডলা এবং দুর্গেশ নন্দিনী তৈরি করে লিখেছিলেন। হ্যাঁ, দুর্গেশ নন্দিনী। এই দুর্গেশ নন্দিনী কবে প্রকাশিত হয়েছিল? দুর্গেশ নন্দিনী 1865 সালে প্রকাশিত হয়েছিল, এবং এই দুর্গেশ নন্দিনী লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি বাংলা ভাষার সার্থক উপন্যাস।
তাই তাকে বঙ্কিমকে বলা হয় সার্থক উপন্যাসিক। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে গদ্যের জনক, কারণ তিনি যৌতু চিহ্নের প্রয়োগ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন ছোট গল্পের জনক। প্রমোদ চৌধুরী হচ্ছে চলিত ভাষার জনক। তাহলে বন্ধুরা পরবর্তী 18 নম্বর, কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে মৃত্যু ক্ষুধা। আমরা জানি কাজী নজরুল ইসলামের উপন্যাস 3টা, এগুলো হচ্ছে বা কুম। এই বা দিয়ে হচ্ছে বাঁধনারা, কু দিয়ে কুইলিকা, ম দিয়ে মৃত্যু ক্ষুধা। তাহলে এই মৃত্যু ক্ষুধা হচ্ছে কাজী নজরুল ইসলামের। তাহলে বন্ধুরা পরে বানু সিং ঠাকুর, বানু সিং কার ছদ্মনাম? উত্তর হচ্ছে এই বানু সিং হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। দেখুন বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর একটা ব্রজবুলি ভাষায় একটা তৈরি করেছেন, একটা পদাবলী লিখেছেন, সেটাকে বলা হয় বানু সিং ঠাকুরের পদাবলী। হ্যাঁ, তো সেখানে নিজেকে বানু সিং ঠাকুর হিসেবে উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে পরবর্তী 20 নম্বর, সমুদ্র শব্দের সমার্থক নয় কি? উত্তর হচ্ছে তটিনী। এই তটিনী নামে বাংলাদেশে একজন নায়িকা রয়েছে, খুবই সুন্দরী। এর নাম হচ্ছে তটিনী, এবং এই তটিনী শব্দের অর্থ হচ্ছে নদী। তাহলে বন্ধুরা এই আমরা পেলাম 20টি প্রশ্ন বাংলায়। এই 20টি প্রশ্ন থেকে ইনশাল্লাহ অনেকগুলো আপনারা 28 তারিখের পরীক্ষায় কমন পাবেন বন্ধুরা। আর যারা অফিস সহায়ক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দিবেন মন্ত্রিপরিষদ ডিভিশনে, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের জন্য প্রতিটি পদের জন্য আলাদা আলাদা সাজেশন রয়েছে। হ্যাঁ, মানে অফিস সহায়কের জন্য আমরা একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব, সেটা পড়লে আর কিছু পড়া লাগবে না। আগামী 1-2 দিন সেটা পড়লে আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য আলাদা একটা সাজেশন রয়েছে, সেটা পড়লে আপনি আগামী 1-2 দিন ভালোভাবে পড়লে ভালো রেজাল্ট করতে পারবেন। আর পরীক্ষার আগের দিন আপনাকে 4 সেট টোটাল মডেল টেস্ট দিব, পরীক্ষার আগের দিন রাতে আর একটা স্পেশাল মডেল টেস্ট 1 সেট দিব রাতে। তাহলে এই সব মিলিয়ে আপনি কিন্তু পরীক্ষাটিতে সবচেয়ে ভালো রেজাল্ট করে ফেলবেন বন্ধুরা। হ্যাঁ, তো যারা যারা নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। তাহলে বন্ধুরা পরবর্তীতে ইংরেজি প্রশ্ন দেখুন 21 নম্বর, হি ডাইড ড্যাশ বাই ড্যাশ অ্যাক্সিডেন্ট, হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট। তারপর হচ্ছে দ্য স্টুডেন্ট ইজ অ্যাবসর্বড ড্যাশ স্টাডি ইন স্টাডি। তারপরে সে হাসতে হাসতে ঘরে ঢুকলো। দ্য কারেক্ট ট্রান্সলেশন ইজ হি এন্টার দ্য রুম লাফিং। তারপর ডাক্তার আসবে পূর্বে রোগী মারা গেল। এখন দেখুন পূর্বে রয়েছে, বিপরের আগে সবসময় হ্যাড প্লাস বি3 হয়, তাই এটা হচ্ছে কারেক্ট। তারপরে বন্ধুরা তারপরে পরবর্তী চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে খ নাম্বার অকারেন্স। অকারেন্স বানানটা দেখুন OCCURRENCE। দেখুন এখানে একটা ই আছে, এখানে 2টা আর আছে, 2টা সি আছে, তো এটা হচ্ছে খ নাম্বার অকারেন্স বানানটি কারেক্ট। তারপরে দ্য সিনোনিম অফ এনরমাস। এনরমাস মানে হচ্ছে অনেক বেশি বা প্রাচুর্য বা প্রচুর, এটা হচ্ছে হিউজ সিনোনিম হবে। দ্য অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। অপটিমিস্ট মানে আশাবাদী, তাহলে এর হতাশাবাদী পেসিমিস্ট হবে এর বিপরীত শব্দ। ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। বন্ধুরা ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি। দেখুন এই ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে কি? ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি। আর একটা আছে ড্রিজলিং। হ্যাঁ, এই যে ড্রিজলিং, এই ড্রিজলিং মানে হচ্ছে ঝিরঝির বৃষ্টি বা টিপ 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 বা ঝিরঝির বৃষ্টি, যেটা সেটা হলো ড্রিজলিং। আর মুষলধারে বা হিউজ পরিমাণে বৃষ্টিকে বলা হয় ক্যাটস অ্যান্ড ডগস। হ্যাঁ, তাহলে ক্যাটস অ্যান্ড ডগস মানে কি? ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে হেভিলি, হ্যাঁ হেভিলি রেইন। তাহলে দেখুন পরবর্তীতে দ্য ফ্রেজ নাল অ্যান্ড বার্ডস। নাল অ্যান্ড বার্ডস মানে কি? নাল অ্যান্ড বার্ডস মানে বাতিল। তারপরে 30 নম্বর, হি ইজ ড্যাশ MA ইন ইংলিশ, হি ইজ অ্যান MA ইন ইংলিশ। দেখুন এখানে MA হচ্ছে একটা কি? মাস্টার্স অফ আর্টস। তাহলে MA এটা একটা সংক্ষিপ্ত নাম, তাহলে এর আগে এম রয়েছে, MA একটা কনসোনেন্ট, কিন্তু এর উচ্চারণ হয়েছে কি? কনসোনেন্ট হলেও এর উচ্চারণ হচ্ছে কিসের মতো? বায়োলের মতো, তাই না? বায়োলের মতো হওয়ায় এর আগে এন হবে। তাহলে বন্ধুরা পরবর্তীতে দেখুন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান হবে। মুভস মানে কি? এই আর্থ মানে পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে দেখুন সেন্স দ্য ভয়েস, হু ব্রক দ্য গ্লাস, বাই উম ওয়াজ দ্য গ্লাস ব্রকেন, এটা বি নাম্বার। আই ফ্যান্সি ড্যাশ আই, এটা হচ্ছে ট্রিপল পেলি। হ্যাঁ, এটা হচ্ছে টার্নড হবে। দেখুন আই ফ্যান্সি ফ্যান্সি উইশ অ্যাজ ইফ, অ্যাজ দুইটি থাকলে পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। তারপর হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ নো। নো এর নাউন ফর্ম হচ্ছে নলেজ। নো মানে হচ্ছে জানা, এটা একটা ভার্বের সাথে LEDGE নলেজ, এটা যোগ করে দিলে নলেজ হয়ে যাবে। নলেজ হচ্ছে একটা নাউন। তাহলে বন্ধুরা পরবর্তী 35 নম্বর প্রশ্ন, ইফ হি কামস আই উইল গো হবে। তারপরে দেখুন দ্য গ্রুপ ভার্ব
গিভ আপ মিন্স কি? গিভ আপ মিন্স হচ্ছে অ্যাবান্ডন, মানে হচ্ছে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া, হ্যাঁ, ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অ্যাবসেন্ট টুডে হবে দ্য সিনোনিম অফ ব্রিফ। ব্রিফ মানে হচ্ছে শর্ট, তারপরে চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটা হচ্ছে রিসিভ। এখানে দেখেন রিসিভ, এই যে সি এর আগেও ই আছে, পরে ই আছে, তাহলে খ নাম্বারটা। ফ্রেজ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে ইন রাইটিং, মানে লিখিতভাবে। তাহলে বন্ধুরা এই ছিল ইংলিশ প্রশ্ন। ইংলিশ প্রশ্ন দেখে ঘাবড়ানোর কিছু নাই। আমরা আপনাকে যে এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব সেখানে খুব শর্ট আকারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া রয়েছে। আপনারা যদি সেটা পড়েন তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। আর আমরা বললাম যে আমরা আপনাকে টোটাল 5 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব, 4 সেট এখন দিব, 1 সেট পরীক্ষার আগের দিন রাতে স্পেশাল দিব। এই 5 সেট প্র্যাকটিস করলে আপনারা অনেকগুলো প্রশ্ন কমন পাবেন আর বুঝে যাবেন যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে। এই মডেল টেস্টগুলো মূল পরীক্ষার আলোকে তৈরি। আর বন্ধুরা আপনাকে যে ইম্পর্টেন্ট সাজেশন দিব সেটাও পড়তে হবে, পড়লে ইনশাল্লাহ কমন পাবেন। বিগত সালের প্রশ্নগুলোও আপনাকে দিয়ে দিব। আর এই সব কিছু আপনি আগামী 1-2 দিন যদি মনোযোগ দিয়ে পড়েন ইনশাল্লাহ ভালো রেজাল্ট করে ফেলবেন, খুব সহজে পড়ে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা পরবর্তী দেখুন গণিত প্রশ্ন এখন দেখাবো। গণিতে বলা হয়েছে, গণিতে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে 0.2 গুণন 0.2 গুণন হচ্ছে 0.2 সমান সমান কত। এখানে দেখুন আমরা এখানে সরাসরি গুণ করে দিব, 2 গুণ 2 গুণ 2 সমান সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এখানে 8 লিখবো। আর দেখুন দশমিকের পরে বন্ধুরা এখানে খেয়াল করুন, এই যে এখানে দশমিকের পরে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাই না? এই যে দশমিক পরে এখানে 1 ঘর, এখানে 1 ঘর, এখানে 3 ঘর, তাই আমরা অ্যান্সারেও দশমিকের পরে 3 ঘর হবে। তাহলে 8 হচ্ছে 1 ঘর, তারপর আরেক ঘর আরেক ঘর, এই 3 ঘর হলো, তারপরে দশমিক। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, হ্যাঁ। তাহলে গ নাম্বার। তাহলে বন্ধুরা পরবর্তী এখন আমরা দেখব পরবর্তী অঙ্ক। তাহলে দেখুন পরবর্তীতে চালের দাম 10-20% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে খরচের কোনো পরিবর্তন হবে না। বন্ধু এটা একটা সূত্র আছে খুব সহজ। সূত্রটা কি? সূত্রটা হলো এমন, সমান দিয়ে আপনারা 100 গুণন আর 100 প্লাস মাইনাস আর, এখানে যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই প্লাস হবে, আর যদি বলতো হ্রাস পেয়েছে তাহলে মাইনাস হতো, তাহলে আর আমরা দিব। এখানে আরটা হলো এই পার্সেন্টেজ, হ্যাঁ। তাহলে এখানে 100 গুণন হচ্ছে 20, 100 যোগ 20, 100 সাথে যোগ 20 করে 20 যোগ করে দিলে হবে 120। তাহলে এই 20কে আমি যদি এই 20 দ্বারা 120কে ভাগ করলে হয় 6 থাকে, নিচে উপরে থাকে 1। তারপরে এই 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে নিচে থাকবে 3 আর উপরে থাকবে 50। তাহলে 50কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দেই তাহলে অ্যান্সার হবে 16.66%। তাহলে বন্ধুরা এটাই হচ্ছে অ্যান্সার গ নাম্বার। তাহলে এখন পরবর্তী অঙ্কটি আমরা দেখব 43। টাকায় 12টি লেবু কিনে টাকায় 10টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে। দেখুন আপনার কাছে ধরেন আপনি 100 টাকায় 12টি লেবু কিনে 100 টাকায় আবার 10টি লেবু বিক্রি করে দিলেন, তাহলে আপনার কোনো টাকা লস হলো না, কিন্তু আপনার কাছে 2টি অবশিষ্ট লেবু থেকে গেল, তাহলে আপনার 2টা লেবু লাভ হয়েছে, তাই না? তাহলে আমরা লাভ 2টা হয়েছে লেবু, আর লেবু বিক্রি করেছেন 10টা, তাহলে এই 10। আর হচ্ছে পার্সেন্টেজের জন্য আমরা 100 দিব, তাহলে 10 দিয়ে 2কে ভাগ করে দিলে 10কে 2 দিয়ে ভাগ করে দিলে নিচে থাকবে 5, উপরে থাকবে 1। এখন এই 5 দিয়ে 100কে ভাগ করে দিলে অ্যান্সার হবে 20%, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার। তাহলে এখন 46 নম্বর প্রশ্ন, x + y = 8, x - y = 4 হলে বলা হয়েছে x² + y² সমান কত, তাই না? এটা খুব সহজ। আমরা x + y কে আমরা এভাবে করে দিব। দেখুন x + y = 6, x - y = কত? x + y = 8, x - y = 6। তাহলে এই যে জায়গায় x আর x হয় 2x, আর এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে কাটা, আর 8 আর 6 হয় কত? 14। তাহলে x এর মান আমরা পেলাম হচ্ছে 7। তাহলে এখন বন্ধুরা এই 7টা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি y সমান হচ্ছে এই 8, আর হচ্ছে x এর মান হচ্ছে 7, তাহলে y এর মান পাচ্ছি আমরা 1, তাই না? তাহলে এখন আমরা এইটা আর এটার মান বসিয়ে দিব এখানে। x² মানে হচ্ছে 7² 7 7 49 আর 1 স্কয়ার, তাহলে 1 1 1, তাহলে 49 যোগ 1 সমান 50। তাহলে বন্ধুরা এই 50 হচ্ছে আমাদের অ্যান্সার, হ্যাঁ। তাহলে এই গ নাম্বারটা অ্যান্সার। তাহলে বন্ধুরা পরবর্তী প্রশ্ন 45।
45 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 3, আর হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান কত। দেখুন এখানে একটা সূত্র আছে, আমরা জানি যে a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তাই না, 2ab। তাহলে এই সূত্রটা এখানে প্রয়োগ করব আমরা, এটাকে এই পাশে রেখে এটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে এটা হবে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না। তাহলে এখন আমরা এটার মান পেলাম হচ্ছে 3, এটাকে যদি আমরা a ধরি এটাকে b ধরি তাহলে 3 উপর স্কোয়ার হবে আর হচ্ছে 2, তাহলে এটাকে আমরা a ধরেছিলাম a লিখলাম আর b ধরেছিলাম এটাকে, তাহলে b লিখলাম b লিখলাম। তাহলে এখন বন্ধুরা এখন 10 নম্বর প্রশ্ন দেখুন, কোন আসল তাহলে 3 বছরে মুনাফা আসলে 278 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। দেখুন আসল 46 নম্বর প্রশ্নে বার্ষিক মুনাফার হার কত, অর্থাৎ থেকে একবার দিলে 2 থাকে, তারপর 6 থেকে 3 বার দিলে 3 থাকে। তাহলে এই অঙ্কটা 2 বার 10 বার দিলে করা যায়, অনেক ভাবে করা যায়। আমরা একটা সহজ ভাবে দিলে 5 থাকে, তাহলে প্রতিবার এক এক করে বাড়তেছি। তাহলে পরের বার আসল যোগ 5 বছর মুনাফা সমান সমান হচ্ছে কত, করলে হয় 21। তাহলে পরবর্তী 37 নম্বর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বারা আবার আসল যোগ 20 ডিগ্রি, আবার ক্ষুদ্রতম কোণ কত, আসল যোগ 3 বছরের মুনাফা সমান সমান হচ্ছে। দেখুন একটা কল্পনা করুন, একটি ত্রিভুজে যা আছে এটা হলো একটি সমকোণী ত্রিভুজ, সাপোজ 5 বছরের মুনাফা আসলে এত, তারপরে এটা ধরুন একটি আমরা প্রশ্নে যা ছিল তাহলে আমরা এটা বিয়োগ করে দিব। হ্যাঁ, তাহলে এই যে আসল যোগ 5 বছর, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন এই যে একটা সমকোণী ত্রিভুজ আমরা রাখলাম, এখন এটা হচ্ছে 90 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ সমকোণী হলে সেটাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে এই দুইটা কোণ হবে, এই দুইটা কোণের যোগফল হতে হবে 90 ডিগ্রি, তাই না। এই দুইটা কোণের যোগফল হতে হবে 90 ডিগ্রি এবং বলা হচ্ছে এই দুইটা কোণের পার্থক্য হচ্ছে 20 ডিগ্রি। এখন আমরা এটা বিয়োগ করে করতে পারি, বিয়োগ করে দিলে 2 বছরের মুনাফা বিয়োগ করে যদি আমরা পাই ডিগ্রি, এটাকে 2 বছরের মুনাফা পাবো, তাই না। 2 বছরের মুনাফা x মাইনাস y এটা থেকে এটা বাদ দিলে হয় বলছে 200, তাই না। তাহলে এখন যদি আমরা দুইটা যোগ করে দেই, বলছে যে 3 বছর পর এই লাইনটাকে আমরা প্রথমে লিখেছি, তারপরে এই কত ডিগ্রি হবে 110 ডিগ্রি, তারপরে এই লাইনটা লিখেছি, তারপরে বিয়োগ করে x সমান 2 বছর মুনাফা, তাহলে কত, তাহলে বন্ধুরা একটা কোণ যদি x হয় তাহলে এখন 1 মাইনাস করে দিলে আমরা কত 1 পেয়ে যাব, সেটা হবে 35 ডিগ্রি। 2 বছরের যদি হয় 252, তাহলে 1 বছরের কত 1 থেকে 55 বাদ দিয়ে দিলে 1 বছর মুনাফা হবে, তাহলে ক্ষুদ্রতম কোণটির মান 35 ডিগ্রি। তাহলে 100 কত টাকা, 126 টাকা। 38 নম্বর প্রশ্ন, তাহলে বন্ধুরা এখন তাহলে 3 বছরের যদি আমরা বের করতে চাই 3 বছর আমরা হবে গুণ, তাই না, 3 বছরের আর স্কয়ার, তাহলে এখানে আর এর মান যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে 3 গুণ হবে 3 কে 9 গুণ, তাই না, 9 কত 378। তাহলে এখন পরবর্তী প্রশ্ন, তাহলে এটা পেলাম আমরা 3 বছর মুনাফা, তাহলে মুনাফার হার বলতে শতকরা হার কত হয় সুদে যে কোনো মূলধন 3 বছর মুনাফা হচ্ছে কত 3 গুণ হবে, 378 এক বছর মুনাফা হচ্ছে 3 গুণ, তাহলে 100 3 এর থেকে 1 বাদ দিব আর মুনাফা হচ্ছে 126। তাহলে দেখুন এই শর্টকাট করতে বলছে, এখানে প্রশ্ন বলছে কি, তাহলে প্রশ্ন বলছে 2 নিচে 8, এবার 8 কে 2 দ্বারা আমাদের আসল এবং 1 নিচে থাকে 4 বার্ষিক মুনাফার হার বের করতে, তাহলে 4 25। তাহলে এখন আমরা যে আসল বের করতে চাই 3 বছরের মুনাফা হচ্ছে 378 টাকা, তাহলে বন্ধুরা পরবর্তী 50 দুটি সংখ্যা টাকা, তাহলে 1578 থেকে এদের লসাগু 378 দিলে আমরা কত পাবো, এই আসলটা পাবো। আমরা জানি যে 3 বছরের আসল কোন সংখ্যার লসাগু আসলটা আমাদের, হ্যাঁ আসলটা আমরা পেয়ে যাব। আর হচ্ছে আমরা যে মুনাফার হার করতে চাই, এখানে মুনাফা আছে 1 বছরের হচ্ছে কত সংখ্যাদ্বয়ের গুণফল, তাই না, 126 টাকা, এটা কততে 1200 টাকা, যদি সংখ্যাদ্বয়ের গুণফল না দিয়ে অনুপাতের গুণফল, তাহলে আমরা 100 টাকা 1 বছরের মুনাফা কত সেটা বের করব, সেটা বের করলে आंसर হবে 10.5%। অনুপাত এটা এভাবে বের করতে হবে, আমি এখানে খুব সুন্দরভাবে করে দিয়েছি, এখানে যেভাবে করেছি সেভাবে আপনারা করবেন। অনুপাত তাহলে বন্ধুরা 11 নাম্বারটা বলছে a গুণন হচ্ছে +1 তাহলে এখানে কি দেওয়া আছে দেখুন, এখানে দেওয়া আছে সংখ্যাদ্বয়ের গুণফল, তাই না,
এখানে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে, অনুপাতের গুণফল দেওয়া নেই। তাহলে আমাদের অঙ্কটা আরো সহজ হয়ে গেল। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। এখানে যেহেতু লসাগু দেওয়া আছে তাহলে গসাগুটা আমরা এখানে লসাগু দেওয়া আছে তাহলে গসাগুর মান বের করতে হবে। গসাগুটাকে এই পাশে রাখবো, লসাগুটাকে এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে a স্কয়ার প্লাস লসাগু b স্কয়ার সূত্র যেটা আমরা শিখেছি। এখন আমরা গুণফল হচ্ছে এখানে কত 1536 1536 বাই হচ্ছে কত 96 তাহলে নিচে 96 লিখবো, তারপর এটাকে এটা দিয়ে কেটে দিলে তাহলে হয়ে যাবে। তাহলে आंसर হচ্ছে 16 এখানে প্রয়োগ করলে এটা এইভাবে হবে। তাহলে বন্ধুরা পরবর্তীতে দেখুন 51 নাম্বার পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8 হলো বন্ধুরা অঙ্ক। তাহলে আমি এখানে যা দিয়েছি সেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো থেকে আসবে। আর 7 সাধারণ জ্ঞান এবং আইসিটি সাধারণ জ্ঞান হচ্ছে বাংলাদেশের তাহলে 5 বছর পর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত 2x হচ্ছে গণভবন কমপ্লেক্স শেরেবাংলা ঢাকা। দেখুন আপনারা প্রতিরক্ষা বয়সের পরের অনুপাত হচ্ছে, তাই এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 8:3 তাহলে বন্ধুরা দিবস কবে পালিত হয়? এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেশের প্রথম যুদ্ধ জাহাজের নাম কি? এটা হচ্ছে বানু করে দিব, এখানে এখানে গুণ করে দিব। তাহলে নারী মুক্তিযোদ্ধার নাম কি? ক্যাপ্টেন সেতারা বেগম। এখানে হবে 3 মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে? এটা হচ্ছে 17 এপ্রিল 1971 হচ্ছে রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন কাজ করে? 321 তাই না? 321 প্লাস 15 আর হচ্ছে 8 CIA কম্পিউটার এই 16 থেকে 21 থেকে 16 বাদ দিলে হয় কত? 5x আর 40 থেকে 15 বাদ দিলে 25। এখানে যে প্রশ্নগুলো আপনাদেরকে দেখালাম এটাই হলো আপনাদের প্রশ্ন। 70 মার্কের প্রশ্ন যদি আসে 25 তাহলে এগুলো থেকে আসবে ইনশাআল্লাহ। তাহলে এখন x এর মান যদি হয় তাহলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে দেখছেন। 7x এবং তাহলে আপনারা যদি সাজেশন নিতে চান পরীক্ষায় নিয়ে খুব সহজে পাস করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আজকের মতো 52 নম্বর ক * খ 3:4 হলে খ * গ 5:6 হলে ক খ গ এর অনুপাত কত? দেখুন এখানে ক খ গ এর অনুপাত চেয়েছে, তাহলে এটা কিভাবে বের করতে হবে? আমরা জানি ক অনুপাত, এখানে দেখুন ক অনুপাত খ দেওয়া রয়েছে কত? 3:4। আবার দেখুন খ অনুপাত গ এখানে রয়েছে কত? 5:6। তাহলে এখন আমরা কি করব? এইটা দিয়ে 5 দিয়ে প্রথমে এটা বের করার একটা নিয়ম হলো এই 5 দিয়ে, দেখুন এই 5 দিয়ে প্রথমে আমরা এটাকে গুণ করব, তারপরে আবার 4 দিয়ে এইটা এবং এইটাকে গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে 5 দিয়ে আমরা প্রথমে গুণ করব 3 × 5 = 15, তারপরে 3 × 5 = 15, তারপরে 4 × 5 = 20। তাহলে এখানে করলাম। এবার আমরা 5 দিয়ে প্রথমে 5 দিয়ে করলাম, এবার 4 দিয়ে করব, 4 × 5 = 20 আর হচ্ছে 4 × 6 = 24। তাহলে এই যে এখানে দেখুন তাহলে আমাদের ক * খ * গ, তাহলে আমরা পেলাম কত? 15 * 20 * 24। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে খ নাম্বারটা বন্ধুরা। তারপর দেখুন 53 নাম্বার কোন সংখ্যার 75 এর সাথে 75% এর সাথে 75 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হবে। এটা নির্ণয়ের সূত্র হচ্ছে, আমরা ধরুন ওই সংখ্যাটি x, তাহলে x এর 75% 75x / 100, 75x / 100 হচ্ছে ওই সংখ্যার 75%। এখন বলছে 75 যোগ করতে হবে তার 75% এর সাথে, যোগ করলে ওই সংখ্যাটি অর্থাৎ x হবে, তাই না? তাহলে এখন আমরা উপরে যদি লিখি 3 আর 25 দিয়ে ভাগ করে দিলে উপরে থাকে 3 নিচে থাকে 4, তাই না? তাহলে এখন এই 4 দিয়ে আবার আপনি এটাকে গুণ করে দিবেন, তাই তো? তাহলে 4 × 75 = 300 এখানে হবে। তাহলে এটাকে আমরা এখন করে দিব, ভেঙে ফেলবো। তাহলে এই উপরে নিচে হচ্ছে 4 আর হচ্ছে এখানে উপরে 3x যোগ হচ্ছে 300। আর এখানে এই 4টা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে এখানে পরে আমরা নিচ্ছি পরের লাইনে, দেখুন তাহলে এখানে 3x + 300 = হচ্ছে 4x। তাহলে এই 300কে আমরা এই পাশে নিয়ে গেলে থাকবে হচ্ছে x = 300। তাহলে বন্ধুরা আমরা পেলাম সংখ্যাটি হচ্ছে x, সংখ্যাটি হচ্ছে 300। হ্যাঁ, সংখ্যাটির মান হচ্ছে 300। তাহলে এখন আমরা 54 নম্বর অঙ্কটি করব। দেখুন বন্ধুরা 54 নম্বর অঙ্কে বলা হয়েছে 5টি সংখ্যার গড় 20,
এবং যদি একটি সংখ্যা বাদ দিই তাহলে গড় হবে 15, তাহলে বাদ দেওয়ার সংখ্যাটি কত? এখানে 5টি সংখ্যার গড় 20, অর্থাৎ 5 গুণন 20 দিলে আমরা মোট সংখ্যার সমষ্টি পেয়ে যাব, তাই না? 5টি সংখ্যার সমষ্টি তাহলে কত? 5 20 100। তাহলে আবার বলছে একটি সংখ্যা বাদ দিলে গড় হয় 15, অর্থাৎ একটি সংখ্যা বাদ দিলে কয়টি সংখ্যা টোটাল? 4টি সংখ্যা। তাহলে 4 গুণন 15, তাহলে 4 15 হয় কত? 60। তাহলে এখন এই যে এইটা আর এটা বিয়োগ করলে হচ্ছে 40, তাই না? তাহলে বাদ দেওয়ার সংখ্যাটির মান হচ্ছে 40, গ নাম্বার। তাহলে দেখুন 55, একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত % বৃদ্ধি পায়? এটা সূত্র হচ্ছে কি? সূত্র হচ্ছে r = x + y + xy ইজ ইকুয়াল টু 100, তাই না? এখানে বৃদ্ধি পেলে প্লাস আর হ্রাস পেলে মাইনাস। তাহলে এখানে বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে এখানে 10 যোগ 10 যোগ তারপর হচ্ছে 10 গুণন 10, এখানে নিচে হচ্ছে 100। তাহলে এখানে এই 100 আর এই 100 কাটা, তাকে হচ্ছে 1, আর এখানে 20 10 10 20, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 21, তাই না? এই 10 20 আর 1, তাহলে 21, অ্যান্সার হচ্ছে 21% বৃদ্ধি। তাহলে বন্ধুরা পরবর্তীতে আমাদের এই হচ্ছে অঙ্ক কঠিন অঙ্ক দেখে ঘাবড়ানোর কিছু নেই বন্ধুরা। আপনারা যদি আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমরা একটা শর্ট সাজেশন দিয়ে দিব, সেটা পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। আমাদের সাজেশনটার মূল্য মাত্র 200 টাকা। 200 টাকা ইনশাল্লাহ আপনারা অনেক ভালো রেজাল্ট করতে পারবেন যদি আগামী 2-1 দিন ভালোভাবে পড়েন তাহলে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে সাধারণ জ্ঞান অংশে বলা হয়েছে কি? সাধারণ জ্ঞান অংশে 15 নাম্বার। তাহলে 15 নাম্বার, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়? উত্তর হচ্ছে 7 জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়েছিল, 68 জনকে বীর উত্তম, 175 জনকে বীর বিক্রম, আর 426 জনকে বীর প্রতীক। বীর প্রতীকের মধ্যে 2 জন মহিলা মুক্তিযোদ্ধা রয়েছে, একজন হচ্ছে তারামন বিবি, একজন হচ্ছে সেতারা বেগম, আরেকজন হচ্ছে তারামন বিবি। এই সেতারা বেগম 2 নং সেক্টরে যুদ্ধ করেছেন, তারামন বিবি 11 নং সেক্টরে যুদ্ধ করেছেন। তাহলে 57 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে? উত্তর হচ্ছে 153টি। বাংলাদেশের সংবিধান মোট ভাগ আছে 11টি, 153টি অনুচ্ছেদ রয়েছে, 7টি তফসিল রয়েছে। তারপরে 58 নম্বর প্রশ্ন, চট্টগ্রামের কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য কত? 3.32 কিলোমিটার। তারপর বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থানের নাম কি? উত্তর হচ্ছে ছেড়াদ্বীপ। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নিউ ইয়র্কে। সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 8। তারপর বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থান কোনটি? উত্তর হচ্ছে ছেড়াদ্বীপ। 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কে? উত্তর হচ্ছে ইউনেস্কো। 1999 সালের 17 নভেম্বর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। 64 মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নম্বর সেক্টরে ছিল? উত্তর হচ্ছে 2 নং সেক্টর। তারপর হচ্ছে 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান 8 বিট। তারপরে 66 বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? উত্তর হচ্ছে 2টি দেশ, ভারত এবং মিয়ানমার। তারপরে 3টি জেলার সাথে, বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি। তারপরে বন্ধুরা 67 নম্বর প্রশ্ন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কয়টি? উত্তর হচ্ছে 10টি। নিরাপত্তা পরিষদের মোট 15টি সদস্য দেশ রয়েছে, তার মধ্যে স্থায়ী 5টি এবং হচ্ছে অস্থায়ী 10টি। তারপর 68 ভিটামিন কোনটি পানিতে দ্রবণীয়? পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন সি। দেখুন অ্যাডেক নামে একটা কথা আছে। অ্যাডেক হচ্ছে ভিটামিন এ, ডি, ই এবং কে। এগুলা পানিতে দ্রবণীয় নয়, পানিতে অদ্রবণীয়, কিন্তু তেলে দ্রবণীয়। হ্যাঁ, তেলে দ্রবণীয় হচ্ছে এই 4টা ভিটামিন, আর হচ্ছে বি এবং সি হচ্ছে পানিতে দ্রবণীয়। তাহলে দেখুন 2026 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হচ্ছে এই যে এটা দিয়ে মনে রাখবেন কানাডা, ইউএসএ, মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছে। তাহলে এটা ছিল 23তম বিশ্বকাপ। তাহলে বন্ধুরা বিশ্বের প্রথম বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম বিশ্বকাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হয়। সেই বিশ্বকাপে জয়যুক্ত হয় উরুগুয়ে এবং ফাইনালে রানার্স আপ হয় উরুগুয়ে, এবং 23তম বিশ্বকাপেও রানার্স আপ হয়ে ফাইনালে উরুগুয়ে হচ্ছে চ্যাম্পিয়ন হয়, আর্জেন্টিনা রানার্স আপ হয়। 23তম বিশ্বকাপেও আর্জেন্টিনা রানার্স আপ হয়েছে এবং স্পেন জিতেছে। তারপরে 70 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? উত্তর হচ্ছে আম। জাতীয় ফল কাঁঠাল, জাতীয় বৃক্ষ বা জাতীয় গাছ হচ্ছে আম গাছ। তাহলে বন্ধুরা এ হলো আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 70টি প্রশ্ন। বন্ধুরা বলে রাখা ভালো,
আপনারা যারা এখনো প্রস্তুতি গুছিয়ে উঠেননি বা কোথা থেকে পড়বেন কি পড়বেন বুঝতেছেন না, তাদের জন্য আমরা একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম শর্ট সাজেশন তৈরি করেছি আগামী 1-2 দিন ভালোভাবে পড়ার জন্য। আপনি যদি আগামী 1-2 দিন আমাদের সাজেশনটা নিয়ে পড়েন এবং আমরা আপনাকে যে 5 সেট মডেল টেস্ট দিব, অর্থাৎ এখন 4 সেট, পরীক্ষার আগের দিনটাতে আরও 1 সেট, এই 5 সেট মডেল টেস্ট যদি পড়েন আর হচ্ছে আমাদের যে সাজেশন সেটা যদি পড়েন, তাহলে ইনশাল্লাহ আপনি পরীক্ষায় সবার থেকে ভালো রেজাল্ট করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।